শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। বিবেককে বিকিয়ে খাই না। এটা কালেকটিভ তৃণমূল কংগ্রেস। মাত্র ২৪ ঘন্টার এদিক ওদিক যিনি ছিলেন ঋতব্রত তৃণমূলের ঘোরতর সমালোচক, তিনি এখন সেই ঋতব্রত তৃণমূলের সদস্যদের সঙ্গেই হাতে হাত মিলিয়ে শিবির বদল করলেন। ও লাভলি, একদম লাভলি 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 ও লাভলি লাভলি। এটা কি সত্যি চমকপ্রদ, না আছে এর পিছনে নেপথ্য গল্প আছে? আমরা যদি একদিক দেখি যে মদন মিত্র একদম প্রথম দিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী, একদম তৃণমূল কংগ্রেসের ফরমেশন থেকে ছিলেন, সমস্ত রকমের আন্দোলনের মধ্যে মদন মিত্রকে দেখা গিয়েছে। রাজ্যে প্রথম যখন পালাবদলের সরকার এলো 2011 সালে, তখন পরিবহন মন্ত্রী হলেন। পরবর্তীতে একটা ডাউনফল গেল মদন মিত্রর, কিন্তু বিধায়ক তিনি ছিলেন। এবং পরবর্তীতে মদন মিত্রর আমরা দেখেছি যে একটা সোকল্ড একটা আলাদা ক্রেজ তৈরি হয়েছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু মদন মিত্র একদম মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী ছিলেন। এবং যখন এই শিবির বদল, তৃণমূলের ঋতব্রত শিবির বা এই ধরনের জিনিসগুলো চলছে, তখন অন্যতম প্রধান যাদেরকে আমরা দেখে এসেছি যে সমালোচক হিসাবে ঋতব্রত শিবিরের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকার ব্যাপারে যারা নিশ্চয়তা দিয়েছিলেন, তাদের মধ্যে মদন মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এই নামগুলো অন্যতম। ওই একটা গ্যাং হয়েছে, ঋতব্রত গ্যাং। এরা কারা? এরা সমাজের উচ্ছিষ্ট। আমি চ্যালেঞ্জ করছি মদন মিত্র, শুভেন্দু অধিকারী বাপের বাড়া নন্দীগ্রাম থেকে এসে লড়েছে, ওখানে ববি হয়তো জিতবে, খালেক জিতবে, জাভেদ জিতবে। আমি মদন মিত্র চ্যালেঞ্জ নিচ্ছি, যারা দাঁড় করাচ্ছেন ইনক্লুডিং ঋতব্রত, কোনো মাকা লাল হ্যাঁ পদত্যাগ করে আমার সঙ্গে লড়বেন, তারপর করুন। এবার ঘটনার পরিবর্তন হলো সন্ধ্যের পর থেকে। হঠাৎ করেই রাত্রিবেলা মদন মিত্রকে দেখা গেল যে তিনি চলে গেলেন এন্টালির যিনি প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে। তাঁরই পুত্র সন্দীপন সাহা, তিনি এখন এন্টালি বিধানসভার বিধায়ক এবং ঋতব্রত শিবিরের সেকেন্ড ইন ম্যান বলা যায়, ডেপুটি লিডারও বটে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার বাড়িতে প্রথমে সন্দীপনের সঙ্গে দেখা পাননি, পরে যেটা জানা যায় যে সন্দীপন সাহা মদন মিত্রকে ফোন করেন এবং ফোনে যোগাযোগ হওয়ার পর আজকে একেবারে মদন মিত্র নিজের গাড়ি নিজে চালিয়ে শটান বিধানসভায় গিয়ে হাজির হন এবং সেখানে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে, এবং তারপর তো বেরিয়ে এসে সাংবাদিক সম্মেলন করলেন। আমাকে আজ থেকে, আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। পালঙ্ক ছিল, এই ঘরে হয়তো একটা খাটিয়া রয়েছে, কিন্তু আমি খাটিয়ার দিকটাই নিলাম। আমার শিবির কথাটা নিয়ে আপত্তি আছে। এটা একটা কালেকটিভ, এটা কালেকটিভ তৃণমূল কংগ্রেস। আমরা একটা লড়াই লড়ছি, কালেকটিভের সঙ্গে ইন্ডিভিজুয়াল কাল্টের লড়াই, ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে কালেকটিভের লড়াই। এই লড়াইটা হচ্ছে মনোলগের সঙ্গে ডায়ালগের লড়াই, এবং এই কালেকটিভ এফোর্টে আজকে কেষ্টদা, অনুব্রত মণ্ডল এবং মদন মিত্র এই কালেকটিভে সামিল হয়েছেন। ডেফিনেটলি এতে এই কালেকটিভ এফোর্ট শক্তিশালী হবে। দেখো, কালীঘাট তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ বারবার করা হচ্ছিল যে যারা কালীঘাট তৃণমূলে রয়েছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, তাদেরকে বেছে বেছে বিভিন্ন এজেন্সি বা পুলিশের হেনস্থার বা কেসের মুখে পড়তে হচ্ছে। আমরা দেখেছি যে এই যে সময়কাল, মানে অর্থাৎ 4 মের পর থেকে আজ পর্যন্ত সময়কালের মাস মধ্যে দুয়েক, একটু সামান্য বেশি, একাধিকবার কিন্তু মদন মিত্রর কাছে সেন্ট্রাল এজেন্সির হানা পড়েছে, কখনো তার বাড়িতে, কখনো তাকে ডেকে পাঠানো বিভিন্নভাবে। এবং গতকাল যে সময়টার কথা বলছিলাম, যে এক জায়গায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বা তার শিবিরকে কটাক্ষ করা এবং রাত্রিবেলা স্বর্ণকমল সাহার বাড়িতে যাওয়া, এই যে সময়কালের মধ্যে মঙ্গলবার যেটা হয় যে ইডির কাছ থেকে একটি নোটিশ পাঠানো হয় মদন মিত্রের স্ত্রী এবং পুত্রকে, তারপরেই শিবির বদল। পরিবারকে ডেকেছে, ভারতবর্ষের একটা এজেন্সি, আমার পরিবার যাবে, সমস্ত রকম সহযোগিতা করবে। তার সঙ্গে আজকের এই যোগ দেওয়াটা নয়, আজকের এই যোগ দেওয়াটা মানে 1.1 হলো স্পিডটা যদি বাড়ে সেই চেষ্টা করা। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও এই অভিযোগ করছেন যে চাপের কাছে নতি স্বীকার। এবং তিনি আজকে সাংবাদিক সম্মেলনে খুব স্পষ্ট করে এই পুলিশ দিয়ে ভয় দেখানোর অভিযোগ করেছেন এবং বলেছেন যে যাদের লাগেজ ব্যাগেজ আছে তাদেরকেই চলে যেতে হচ্ছে, তবে
তিনি তাতে খারাপ নিচ্ছেন না বা খারাপ পাচ্ছেন না, কারণ এটা অনেকটা বাধ্যবাধকতা বলেই তিনি তুলে ধরেছেন। আইসি হয়েছে এখন বিজেপির ব্লক সভাপতি এবং এসপিরা হয়েছে বিজেপির জেলা সভাপতি। তারা এলাকায় এলাকায় গিয়ে এমএলএদের ভয় দেখাচ্ছেন, আমার যারা অ্যাক্টিভ ওয়ার্কার তাদের ভয় দেখাচ্ছেন, সমস্ত মিউনিসিপ্যালিটি ভেঙে দিচ্ছেন ভয় দেখিয়ে, জেলা পরিষদ গ্রাম সভা জোর করে দখল করছেন, পঞ্চায়েত, এবং গিয়ে বলছেন হয় ওই শিবিরে যাও বিজেপির কোলে যারা দুলছে, তৃণমূলটাকে ভাঙো, আর তা নাহলে জেলে যাও। এখানে অন্যতম তাৎপর্যপূর্ণ বিষয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার বিষয়, সেটা হচ্ছে যে তিনি যখনই কাউকে দায়িত্ব দিচ্ছেন তখনই তাকে সরে যেতে হচ্ছে। আমরা যদি চন্দ্রিমা ভট্টাচার্যের উদাহরণ দেখি, তাকে রাজ্যের সভাপতির দায়িত্ব দেওয়া হলো, যেটা দীর্ঘদিন ধরে আমরা জানি সুব্রত বক্সী সামলে আসছে। চন্দ্রিমা ভট্টাচার্য অন্যদিকে চলে গেলেন। জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল দলের, জ্যোতিপ্রিয় মল্লিক চলে গেলেন। এবং অতি সম্প্রতি মদন মিত্র এবং কুণাল ঘোষকে তিনি বড় দায়িত্বে টেনে আনলেন। মদন মিত্রকে কিন্তু একাধিক বড় দায়িত্ব দেওয়া হয়েছিল, শ্রমিক সংগঠন, ব্যারাকপুর দমদম যে এলাকার সাংগঠনিক যে জেলা তৃণমূলের তার দায়িত্ব সভাপতির, এবং যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি সেখানে নিয়ে আসা, মানে একাধিক দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। ফলে মদনের ওপর যে তৃণমূল নেত্রী আস্থা রাখছেন বা তাকে যে ভরসা করছেন যে মদন মিত্রকে তিনি পাবেন মিত্র হিসাবে, এমনটা তিনি ভেবেছিলেন, কিন্তু শেষে দেখা গেল যেটা আজকের, যে মদন মিত্র হলেন ঋতব্রত শিবিরের। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। আমার যত রাজনৈতিক সহকর্মী, নেতৃত্ব, সর্বোপরি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেও আমি নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি। এখানে একটা ইন্টারেস্টিং দিক দীপন যেটা আমি তোমায় বলতে চাই, সেটা হচ্ছে যে যারাই ঋতব্রত তৃণমূলে যোগ দিচ্ছেন, তারাও কোথাও না কোথাও একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন, এবং মদন মিত্র নিজেও আজকে সেটা বলেছেন শিবির বদল করার পর। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যে আপনি আপনারই সবাই যত লোকজন, আপনি বলুন অভিষেককে আমি সরিয়ে দিচ্ছি, আপনারা সমস্ত তৃণমূল এক হয়ে গিয়ে আবার লড়াই করুন, দেখুন আবার পশ্চিমবঙ্গের তৃণমূলের আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই জায়গাটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করলেন। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই 25টা 30টা কেস দেওয়া হয়েছে, সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারতো। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দুটি রাস্তা থাকে, একটি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্টেপ ডাউন করানো, আর না হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই চলা। আমরা দেখেছি যে বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এবার কোথাও গিয়ে তৃণমূলের আজকে যে অবস্থা, এই যে দুভাগে ভাগ হয়ে যাওয়া, তার অন্তত বাহ্যিক উপলক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আভ্যন্তরীণ কি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনার বিষয়বস্তু এবং এটা তর্ক সাপেক্ষ, কিন্তু যে বাহ্যিক কারণটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা ঠিক। তবে অন্ততপক্ষে আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, তাতে স্পষ্ট যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্টেপ ডাউন করাচ্ছেন না, তিনি তাকে সেখানে রাখছেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এটাও যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বা তৃণমূল কংগ্রেস কিন্তু, যেটা কালীঘাট অন্তত, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বটা অনুধাবন করছে, যে এখন যদি দলের হাল ফেরাতে হয় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যদি দলের বা কর্মীদের হ্রাস রাখতে হয়, তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাই ভরসা। কারণ আজকেই একটি তাৎপর্যপূর্ণ বিষয় তোমায় বলি, যে কলকাতা হাইকোর্ট থেকে 21শে জুলাইয়ের অনুমতি পাওয়ার পর, অর্থাৎ বিড়লা প্ল্যানেটোরিয়াম এলাকায় যে তৃণমূলের শহীদ সমাবেশ হবে, কালীঘাট তৃণমূল, কালীঘাট, তার যে পোস্টার এখন ছেয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সেটা কুণাল ঘোষের পোস্ট করা বলো কিংবা খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট করা বলো, তাতে কিন্তু কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, দুটি ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে একদিকে তৃণমূলের
এই যে ছাড়ার যে লাইন সেটা দীর্ঘ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিফেন্ড করছেন, কিন্তু কালীঘাট তৃণমূল অন্তত ছবি বা প্রকাশ্যে এখন শুধুমাত্র মমতাকেই রাখে। আজকে যদি সেটিং আমি নিজে করে নিতাম তাহলে তো এই অত্যাচার আমাদের সহ্য করতে হতো না, আমার পার্টির কর্মীদের, মানুষকে। কিন্তু আমি কোনোদিন আদর্শকে বিকিয়ে খাই না, মূল্যবোধকে বিকিয়ে খাই না, বিবেককে বিকিয়ে খাই না। মানুষই আমাদের জাগ্রত শক্তি, এবং যে কর্মীরা এখনো আছে হাজার হাজার লক্ষ লক্ষ, তারাই আমার সোনার খন্ডি। একদিকে রক্তক্ষরণ অব্যাহত কালীঘাট তৃণমূলের, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্বাদের উঠোন, যেখানে ববি, অরূপ, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায় সহ একাধিক বড় বড় নাম ভর্তি থাকতো এবং গমগম করতো কালীঘাটের উঠোন, তা আজ কিছুটা ফাঁকা ফাঁকা। সেই কালীঘাটের উঠোন কি আবার সমহিমায় ফিরবে, নাকি যে রক্তক্ষরণ শুরু হয়েছে তাতে সত্যি ঋতব্রত তৃণমূল আসল তৃণমূল হয়ে উঠবে? রাজনীতির লাখ টাকার প্রশ্ন এটাই। এবং আরও একটি প্রশ্ন, এরপর কি?